কোন আইনে জনাব আসিফ এখনো পর্যন্ত হচ্ছে ওনাকে শপথ পড়াননি, এটি আমাদের কাছে বোধগম্য নয়। কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। দল তো বহিষ্কার করছেই, একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি তো উল্টো তারা আশঙ্কা করছে যে তারা নির্বাচনের মাঠে কতটুকু দাঁড়াতে পারবে। যারা হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ছাত্র দলের উপরে, জামাতে এই আচরণটি করেছে, দ্বিধাগ্রস্ত করছে জাতিকে। এটিকে আমরা মনে করছি একটি দ্বিচারিত রাজনৈতিক আচরণ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক বৈঠক, যেটিকে ঐতিহাসিক বৈঠক বলছে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা, সেই বৈঠকে নির্বাচনের বিষয়ে একটি ঐক্যমত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন কি অবস্থা, সার্বিকভাবে কি অবস্থা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটি খুবই গুরুত্ব আরোপ ছিল একটি বৈঠকের বিষয়ে, এবং অনেকেই বলছেন যে সামগ্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে মতানৈক্য হয়েছে, বিশেষ করে নির্বাচনের যে এপ্রিল মাসে নির্বাচন ঘোষণার বিষয়ে যে মতানৈক্য হয়েছে, সে বিষয়ে সুস্পষ্টভাবে একটি ইতিবাচক সমাধানের দিকে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এবং আমরা যেটি শুরু থেকে বলছি আমাদের দল, সেটি হচ্ছে এপ্রিলের নির্বাচনের বিষয়ে যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা, তার পবিত্র মাহে রমজান, তারপরে কালবৈশাখীর এক ধরনের প্রভাব, বা আপনি জানেন জুন মাসে বাজেট তৈরি হবে, নির্বাচিত সরকার আসার পরে এক মাসের মধ্যে বাজেট তৈরি করা এক ধরনের সংকট থাকতে পারে। সেই দৃষ্টিকোণগুলোকে সামনে রেখে আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয় এই বিষয়ে যাবতীয় যুক্তি দেওয়া হয়েছে এবং সরকার সেটিকে ইতিবাচকভাবে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, আমার মনে হচ্ছে যে তিনি ফেব্রুয়ারির বিষয়ে একটি ইতিবাচক আলোচনা বা ইতিবাচক মনোভাবের দিকে তিনি ঐক্যমত পৌঁছেছেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, আমাদের দল এবং বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সময় ধরে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিমে অত্যাচারিত হয়ে তিনি দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন, এবং দেশের বাইরে থাকার পরেও তিনি বাংলাদেশের মানুষের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে তিনি ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন। এবং আপনি জানেন সেই আন্দোলনের অংশ হিসাবে জুলাই এবং আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। সুতরাং এই যে প্রতিটি আন্দোলনে ওনার যে অংশীদারিত্ব, এটি প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এইরকম একটি আন্দোলনে শরিক হয়েছিল এবং সে আন্দোলনে এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং আমরা জনগণের একটি দল হিসাবে আমরা মনে করছি এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এটিতে একটি ইতিবাচক। লন্ডনে যে বৈঠক হয়েছে, বৈঠকের পরে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে। তার প্রতিবাদে ঐক্যমত কমিশনের বৈঠক ছিল সব দল নিয়ে, সেই বৈঠক বয়কট করেছে জামায়াতে ইসলাম। এটি নিয়ে আপনার কি মনে হয়? আমি একদম সহজভাবে যদি বলি, এটি এক ধরনের দ্বিচারিত মনোভাব। কারণ বাংলাদেশে তো প্রধান উপদেষ্টার সাথে প্রতিটি রাজনৈতিক দল বসেছিল এখানে একাধিকবার, আমাদের দলও সেখানে বসেছে। সুতরাং লন্ডনে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকটি নিশ্চয়ই এই ধারাবাহিক বৈঠকের একটি অংশ, অর্থাৎ তাত্ত্বিকভাবে হয়তো এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সাথে তো প্রধান উপদেষ্টা একাধিকবার বসেছেন, প্রধান উপদেষ্টা দপ্তর বসেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের যেটি সরকারেরই একটি অংশ, তাদের সাথে জামাতে ইসলামেও বসেছিল। সুতরাং লন্ডনে বসাকে তারা যদি অপব্যাখ্যা করে বা অপব্যাখ্যা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বৈঠকটি হয়েছে সেখানে তারা বৈঠকে অংশগ্রহণ করে নেয়, যে লন্ডন বৈঠকে কেন প্রধান উপদেষ্টা বসেছিলেন। এটি আমার কাছে মনে হচ্ছে একটি দ্বিচারিত রাজনৈতিক কর্মীর আচরণের অংশ হিসাবে জামাতে এই আচরণটি করেছে। আমরা স্পষ্টভাবে যেটি মনে করছি সেটি হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দলের প্রধানদের সাথে অথবা তার অংশীদারের সাথে এই সরকার একাধিকভাবে বসেছিল। সুতরাং তারই অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহিত একটি ঐতিহাসিক মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে বাংলাদেশের মানুষের যে সংকট ছিল, বিশেষ করে নির্বাচন, সংস্কার, বিচার, প্রতিটি বিষয়ে একটি ইতিবাচকভাবে এটি এগিয়ে গিয়েছে। সুতরাং এটিকে সাধুবাদ না জানিয়ে তারা ঐক্যমত কমিশনে যে
তারা যায়নি, এই যে তারা দ্বিধাগ্রস্ত করছে জাতিকে, এটিকে আমরা মনে করছি একটি দ্বিচারিত রাজনৈতিক আচরণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ নিয়ে ইশরাক হোসেনের যে কর্মসূচি চলছে সেটির আসলে সমাধান কি? আমরা যখন দেখছি লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, তারপরে অনেক স্বস্তি, মানে মানুষের মাঝেও এক ধরনের স্বস্তি বিরাজ করছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকারকে সব ধরনের সহায়তা করবে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য। তো এখন এই যে কর্মসূচি চলছে, এতে তো সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, এর সমাধান কি? দেখুন, এটি তো একদম এক বাক্যে এটি সমাধান করা কঠিন। আমরা যদি দেখি, আপনি জানেন, সেটি হচ্ছে এই যে 2020 সালে নির্বাচনটি হয়েছিল এবং 20 সালের নির্বাচন হওয়ার ঠিক 5 দিনের মাথায় জনাব ইশরাক আহমেদ নির্বাচন ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেছিলেন এবং একই ধরনের মামলা কিন্তু চট্টগ্রামে আমাদের ডক্টর সাদাত হোসেন তিনিও করেছিলেন তখন মামলাতে। ঠিক সেই মামলাতে কিন্তু নির্বাচন ট্রাইব্যুনাল ডক্টর সাদাতকে বিজয়ী ঘোষণা করেছেন, তিনি দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সরকারের যে আগের যে উপদেষ্টা ছিলেন হাসান আরিফ, যিনি ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি শপথও পড়িয়েছেন। সুতরাং এটি নিয়মের মধ্যে হয়েছে। কিন্তু আমরা যেটি ঢাকাতে দেখলাম সেটি হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করার পরে সরকার ইচ্ছাকৃতভাবে এর বিপক্ষে হাইকোর্টে রিট করেছিল এবং হাইকোর্টে রিট করেছে এখনকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি স্থানীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব আসিফের ঘনিষ্ঠ লোকজন ওনার পক্ষ হয়ে রিট করেছিলেন। সেই রিটে কিন্তু সরকার বা জনাব আসিফ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কিন্তু হেরে গিয়েছিলেন। সরকার কিন্তু আবার উচ্চতর আপিল করেছিলেন, সেখানেও কিন্তু তারা জনাব ইশরাকের পক্ষে রায় এসেছে। সুতরাং কোন আইনে জনাব আসিফ এখনো পর্যন্ত হচ্ছে ওনাকে শপথ পড়াননি, এটি আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যেটি মনে হচ্ছে জনাব শাহাদাতকে, যেটি চট্টগ্রামের মেয়র, তাকে যে আইনে উনি শপথ নিয়েছেন অথবা মেয়র হয়েছেন, ঠিক একই আইনে তো জনাব ইশরাক শপথ নিতে পারতেন, দায়িত্ব নিতে পারতেন। সুতরাং আমার মনে হচ্ছে এটি জনাব আসিফের এক ধরনের হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিষয়ে উনি মনে হচ্ছে একটু অনীহা প্রকাশ করছেন বলে সংকটগুলো তৈরি হচ্ছে। কিন্তু আমরা মনে করছি যে এটি সরকারের উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, এটি নিয়ে আমার মনে হচ্ছে একটি সমাধান করা উচিত বলে আমার মনে হচ্ছে। এবং উচ্চ আদালতের রায়কে অমান্য করে যেভাবে জনাব আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ট্যাটাস দিচ্ছেন বা ওনার লোকজন স্ট্যাটাস দিচ্ছে, এটি আইনের প্রতি অবমাননা হচ্ছে। এবং আমি মনে করছি যে গত 15-16 বছর ধরে যে একজন নির্বাচিত একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও তাকে যে তার প্রকৃত চেয়ারে যে বসতে দেয়া হয়নি, তার এক ধরনের উৎকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। তা আমার মনে হচ্ছে সরকার এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা নেওয়া উচিত। শুধু এটি জনাব আসিফের উপর ছেড়ে দিয়ে বিশৃঙ্খলা উতরে দেওয়া কোনোভাবে কাম্য নয় বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু তারা তো বলছে যে এই পদের মেয়াদ শেষ, আর সেই সঙ্গে জনাব ইশরাক হোসেন যদি কালকেরও নির্বাচন করে, তিনি তো বিপুল ভোটে নির্বাচিত হয়ে মেয়র হবেন। তাহলে এইভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং যে নির্বাচন বিতর্কিত নির্বাচন, যে নির্বাচনকে আমরা বলছি যে এটি কোনো নির্বাচন হয়নি, হ্যাঁ, তো সেখানে সেই নির্বাচনে আবার তাকে কেন এই দায়িত্ব নিতে হবে? দেখুন, এগুলো তো সামগ্রিক একটি সিদ্ধান্তের বিষয়। এখন এটি সরকার প্রক্রিয়াগত বিষয়। সরকার নিশ্চয়ই হাইকোর্ট অথবা অ্যাপিলেট ডিভিশনকে এই বিষয়ে সরকার যুক্তি দিতে পারতেন, কিন্তু সেখানে আমরা দেখেছি হাইকোর্ট বিভাগ থেকে অথবা অ্যাপিলেট ডিভিশন থেকে কিন্তু আপনি যে রকম বলছেন সে বিষয়ে কোনো কিন্তু পর্যবেক্ষণ দেওয়া হয়নি। ওনাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে হাইকোর্ট থেকে আসলে জাজমেন্ট দেওয়া হয়েছিল। সুতরাং বিতর্কিত নির্বাচন এটা যেরকম সত্য, একই সাথে উনি যেহেতু নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন, সেই মামলায় ওনাকে হচ্ছে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এটি তো আমার মনে হচ্ছে পুরো বিষয়টি একটি বিচারাধীন বিষয় বা বিচারাধীন বিষয় থেকে একটি সিদ্ধান্ত গ্রহণের বিষয়। সুতরাং এটি পারতপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আদালতের বিষয়ে কথা বলাও সমীচীন নয়। কিন্তু আমার মনে হচ্ছে সরকার বা উচ্চ পর্যায়ে বিষয়ে সিদ্ধান্ত নিলেই আমার মনে বিষয়টি অত্যন্ত ভালোভাবে সমাধান হবে বলে আমরা মনে করছি। সেটি হওয়া উচিত, দুই পক্ষের বসে এটি একটি সমাধানে আসা উচিত। আপনি অবশ্যই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনের জন্য এরই মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন জুলাই আগস্টে করার পরিকল্পনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, আপনাদের অবস্থান কি? একদম প্রথম থেকে আমরা যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা একটা ইতিবাচক মনোভাব আমাদের রয়েছে এবং বিশ্ববিদ্যালয় যতগুলো মিটিং করেছে বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে প্রতিটি সংলাপে আমরা অংশগ্রহণ করেছি, আমরা আমাদের আলাপ আলোচনা করেছি, আমাদের যেসব জায়গাতে দ্বিমত ছিল আমরা সেগুলো স্পষ্ট করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যতগুলো পদক্ষেপ নিয়েছে আমরা সেগুলোকে ইতিবাচকভাবে দেখছি। এবং একই সাথে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে গত 15-16 বছর ধরে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল তারা এক ধরনের দখলদারিত্ব কায়েম করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মীকে আপনি জানেন যে প্রকাশ্যে রাজনীতি করার কারণে আমাদেরকে হলে থাকতে দেওয়া হয়নি, কিন্তু এখন অনেক ছাত্র সংগঠন রয়েছে যারা অতীতে গুপ্ত রাজনীতি করেছে কিন্তু তারা এখন প্রকাশ্যে আসলেও তারা অতীতে ছাত্রলীগের সংস্পর্শে রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীর সাথে মিশার সুযোগ পেয়েছে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিন্তু সেটি বলেছিলাম, যেহেতু আমরা ন্যায্য সময়টুকু পাইনি, সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটুকু নিশ্চিত করে যদি ছাত্র সংসদ নির্বাচন করে সেটি অনেক বেশি কল্যাণকর হবে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি পদক্ষেপকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে ছাত্র সংসদ নির্বাচন করলে এবং সেই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের অধিকারের জন্য অনেক বেশি অংশীদারিত্ব হবে। কিন্তু একই সাথে আমরা এটাও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু হলের মধ্যে এই প্যাসিবাদ কায়েম ছিল না, বরং আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে যারা আগস্টের 3, 4 এমনকি 5 তারিখ সকালবেলাও যারা খুনি হাসিনার পক্ষে অংশগ্রহণ করেছে তারা এখনো স্বপদে বহাল রয়েছে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে 3, 4 তারিখও খুনি হাসিনার পক্ষে হাজার হাজার কর্মচারীরা যারা মিছিল করেছে তারা এখনো সবাই স্বপদে বহাল রয়েছে। সুতরাং এই যে নির্বাচনের যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে কোনোভাবে যেন পরাজিত প্যাসিস্টদের কোনো দোসর যেন এইখানে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচন প্রক্রিয়ার সাথে যেন জড়িত থাকতে না পারে, সেজন্য আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত প্রতিটি পদক্ষেপ যাচাই বাছাই করা উচিত এবং বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিকট তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যেই সংস্কারের যে যাবতীয় পদক্ষেপ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছিল সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো নিয়েছে বা অনেকগুলো আমলে নেয়নি। তারপরে আমরা মনে করি যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে বিশেষ করে গত 15 বছর খুনি হাসিনার বিরুদ্ধে তাদেরকে গুরুত্ব আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ করা উচিত বা সংস্কারের বিষয়গুলো প্রকাশ্যে আনা উচিত বলে আমরা মনে করছি। আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা তো যেহেতু প্রতিটি পদক্ষেপ আমরা ইতিবাচকভাবে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সাথে আলাপ আলোচনা করছি, কোনো বিষয়ে যদি আমাদের দ্বিমত থাকে আমরা সেটাও বলছি। সুতরাং আমরা এগুলো প্রতিটি পদক্ষেপ হচ্ছে আমাদের প্রস্তুতির অংশ হিসাবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ শুরু করেছি বা অনেকগুলো কাজ চলমান রয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিটি পদক্ষেপের বিষয়ে আমাদের ইতিবাচক মনোভাব রয়েছে। আমি একটু ছাত্রদল নিয়ে কথা বলবো। ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে 260 সদস্য বিশিষ্ট, আমরা দেখেছি যে অনেক ত্যাগী নেতা যারা গত 16-17 বছর মাঠে ছিল অনেকেই আছেন, আপনি নিশ্চয়ই জানেন, তারা অনেকেই পদবঞ্চিত হয়েছেন। তাদের আসলে ভবিষ্যৎ কি, তাদের জন্য আপনারা কি করছেন? আর সেই সঙ্গে আরেকটা সম্পূরক প্রশ্ন করে রাখি যে পূর্ণাঙ্গ কমিটি আপনারা কবে করবেন? প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন, হাজার হাজার নেতা কর্মীরা এখানে রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করে এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেকে প্রত্যাশা করে থাকেন, কিন্তু এটি যেহেতু একটি সংখ্যার লিমিটেশন রয়েছে আমরা চাইলেও সবাইকে কেন্দ্রীয় পদে পদায়ন করতে পারবো না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে নিশ্চয়ই অনেক পরীক্ষিত কর্মীরাও সেখানে বাদ পড়বে, এটি খুবই স্বাভাবিক বা ভবিষ্যতে এটি বাদ পড়বে, অতীতেও এটি বাদ পড়েছে। কিন্তু যারা নেতৃত্বে এসেছে বিশেষ করে 260 জনের কথা বললেন, আমরা মনে করছি তারা প্রত্যেকেই আসলে পরীক্ষিত এবং যারা বাদ পড়েছেন সাময়িক সময়ের জন্য তারাও পরীক্ষিত। কিন্তু আমরা যে কমিটি দিয়েছি এটি প্রায় পূর্ণাঙ্গ আর অল্প কিছু আমাদের কিছু নেতাকর্মীকে আমরা অন্তর্ভুক্ত করব এবং এই প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমরা মনে করি যারা গত 14-15 বছর ধরে গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং জুলাই আগস্টে এই প্যাসিবাদকে মুক্ত করতে যারা সরাসরি রাজপথে ভূমিকা রেখেছে আমরা তাদেরকে মূল্যায়ন করব এবং আমরা
কোনো পরীক্ষিত কোনো নেতাকর্মীকে বাদ দেওয়ার কোনো মানসিকতা আমাদের মধ্যে নেই। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ যে কমিটিটি যে কয়টি পদ খালি রয়েছে সেগুলো আমরা পূরণ করে আমরা দায়িত্ব শেষ করতে চাই। আসলে একটু ভিন্ন প্রসঙ্গে আসি, বিএনপি সহ ছাত্র দলের নেতাকর্মীরা অনেক জায়গায় অন্তর্কোন্দলে জড়িয়ে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত ছিল, বগুড়াতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তিনি একজন মেয়ে যার বয়স হয়নি তাকে বিয়ে করতে চেয়েছিলেন, তার বাবা বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে তাকে খুন করা হয়। তো এই ধরনের ঘটনা বিএনপিকে কতখানি ক্ষতির মুখে ফেলছে এবং বিএনপির আসলে আরও কতটা কঠোর হওয়া উচিত এইসব বিষয়ে আপনার কি মনে হয়? বিএনপি সহ ছাত্রদল সার্বিকভাবে, সেই সঙ্গে চাঁদাবাজির অভিযোগও বিভিন্ন জায়গায় আছে, আপনারাও ব্যবস্থা নেন, তারপরেও তো এগুলো বন্ধ হচ্ছে না। প্রথমত হচ্ছে বগুড়ার যে বিষয়টি এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটি বগুড়ার মতো জায়গা হওয়াতে আমাদের আরও বেশি আমাদেরকে শঙ্কিত করেছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই ঘটনা কোনোভাবে মেনে নেওয়া উচিত না এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মামলাটি হয়েছে। এটি আমরা মনে করছি যে সামগ্রিকভাবে হচ্ছে এটি এক ধরনের যে নেতিবাচক রাজনীতিরই অংশ এবং আমাদের দলের পক্ষ থেকে একদম কঠিন বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে তো ফৌজদারি অপরাধে মামলা হয়েছে এবং দলের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা করা হয়েছে এবং বগুড়ার মতো জায়গাতে এই ঘটনা কোনোভাবে মেনে নেওয়ার মতো নেই। আমরা ইতিমধ্যে ব্যক্তিগতভাবে আমরা মর্মাহত পরিবারের নিকট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ঘটনাটি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং পরিবারের সাথে তিনি কথাও বলেছেন। আমরা এই ঘটনা সামগ্রিকভাবে পুরো বিএনপি বা ছাত্রদলকে প্রতিনিধিত্ব করে না। আমরা মনে করছি এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা এটি ভুলে যেতে চাই এবং যে আসামি তাদের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তারা যেন শাস্তি পায় সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে প্রশাসন বা বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত রয়েছে। এবং আপনি যেটি বলছেন সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীরা কিছু ভুল ত্রুটি বা করছে সেগুলোর বিষয়ে আমরা শক্ত অবস্থান নিচ্ছি এবং আমরা ইতিমধ্যে আপনি জানেন যে নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি যে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি আমরা মনে করছি যে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি বা আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে আপনি দেখছেন যে ক্রমাগত যে প্রোপাগান্ডা হচ্ছে সেটিও এক ধরনের হচ্ছে এটিকে অনেক বেশি দৃশ্যমান করে। কিন্তু আমরা এর অর্থে এ নয় যে আমরা মনে করছি না নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে, কিন্তু তার বিরুদ্ধে আমাদের দল, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শক্ত অবস্থান নিচ্ছে এবং আমরা শুধুমাত্র অবস্থান নিচ্ছি না বরং তাদের বিরুদ্ধে যেন মামলা করা হয়। আমাদের দলের যে ইমেজ সংকট করেছে সেরকম পদক্ষেপও আমরা অনেকগুলো নিয়েছি। আমরা কলাবাগানে নিয়েছি, আমরা নারায়ণগঞ্জে নিয়েছি, আপনি বগুড়ার কথা বললেন সেখানেও আমরা নিয়েছি। সুতরাং কোনো ব্যক্তি যদি দোষ করে থাকে, দোষ তো হতেই পারে, যেহেতু বড় সংগঠন, দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ নেই, তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা বা পার্টি সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। দল তো বহিষ্কার করছেই, একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হচ্ছে। দলের যে ইমেজ সংকট করছে সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হচ্ছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, ঈদের আগে। তো তার আগে অনেক দলই বলছে এখন তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দল বিএনপি, তো বিএনপির দায়িত্ব অনেক বেশি। এক হচ্ছে নির্বাচনের মাঠ ঠিক রাখাও বিএনপির একটা দায়িত্বের মধ্যে পড়ে। অনেক দলের নেতাকর্মীরা আশঙ্কা করছেন যে নির্বাচনের মাঠে কতখানি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে সেটি নিয়ে তারা এক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, যেহেতু মাঠ পর্যায়ে বিএনপির শক্তি সামর্থ্যই বেশি। তো আপনার কি মনে হয় যে তাদের এই আশঙ্কা কতটুকু বাস্তবসম্মত, অথবা মানে নির্বাচনের সময় কতটুকু শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে? না, আমি তো খুবই আশাবাদী, কারণ আমরা গত 15 বছরে 3টি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 14, 18, 24-এ, যেগুলোতে সবচেয়ে বেশি ভিক্টিমাইজ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি নেতাকর্মীরা, যেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক এটি আমরা কোনোভাবে চাইব না।
এবং এটি একটি রাজনৈতিক দল বলছে যে লেভেল ফিল্ড ডে, সেটি জামাত ইসলাম। আমরা স্পেসিফিক করছি, আমরা মনে করছি যে আজকে গণ অধিকার পরিষদ গণ অধিকার হয়তো এটি তার সামগ্রিকভাবে বলেনি, উনি দলের প্রধান হিসাবে একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তিনি মনক্ষুণ্ণ জায়গা থেকে তিনি হয়তো এটি বলেছেন। আমরা এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে মাঠে, তারা শক্তভাবে প্রশাসন পরিচালনা করার চেষ্টা করছে। আমাদের সেনাবাহিনী রয়েছেন বা আরও যে বাহিনীগুলো রয়েছেন তারা মাঠে রয়েছেন। সুতরাং আমরা মনে করছি একটি গ্রহণযোগ্য একটি ইতিবাচক রাজনীতি নির্বাচনের বিষয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সেখানে সকল যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত যারা নির্বাচন করবে তারা সমান অধিকার পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে সমান অধিকার পাওয়া উচিত বলে আমরা মনে করছি, এবং কোনো দল যেন বাড়তি সুবিধা না পায়। বিশেষ করে আপনি জানেন যে এখন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি নিবিড় যোগাযোগ আছে। তো সুতরাং তারাও যেন বাড়তি কোনো সুবিধা না পায় সে বিষয়ে সরকার নিশ্চয়ই সব ধরনের সতর্ক থাকবে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টি তো উল্টো তারা আশঙ্কা করছে যে তারা নির্বাচনের মাঠে কতটুকু দাঁড়াতে পারবে, অথবা মানে তাদের উপরে মানে তাদের নিরাপত্তা নিয়েও তো তারা আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন নিয়ে, নির্বাচনকে কেন্দ্র করে। এটি আশঙ্কা করার অন্যতম কারণ হচ্ছে আপনি দেখেছেন ঢাকাতে তারা যতগুলো প্রোগ্রাম করেছে, বিশেষ করে অনেকগুলো প্রোগ্রাম তারা করেছে, সেই প্রোগ্রামে আপনি গণমাধ্যমের কর্মী হিসাবে দেখেছেন যে খুবই অল্প জনসমর্থন তারা সেখানে পেয়েছে। মানুষজন তাদের সমাবেশে যায়নি। বিশেষ করে পয়লা বৈশাখের প্রোগ্রামে যতজন গণমাধ্যমের কর্মী ছিল অনেকে বলছেন ততজন মানুষ হয়নি। ইভেন ঢাকার বাহিরে আপনি কোনোভাবে দেখবেন না যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা সাহসী করছেন না যে ঢাকার বাইরে তারা একটি রাজনৈতিক প্রোগ্রাম দিবেন, কারণ তাদের যে জনসমর্থন পাওয়ার কথা ছিল বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক দল করে দল গঠন করার পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারা চরমভাবে সেটি ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। সুতরাং সে ব্যর্থতার জায়গা থেকে তারা হয়তো দোষারোপ করছে, এটি রাজনৈতিক বক্তব্য বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের অনেকের সাথে আমরা আন্দোলন করেছি, একসাথে মিছিল মিটিং করেছি, জুলাই আগস্টে আমরা একসাথে কাজ করেছি, নিবিড় যোগাযোগও রয়েছে আমাদের। আমাদের মনে হচ্ছে ওনাদের এরকম বক্তব্য না দিয়ে তাদের স্ব এলাকায় গিয়ে মানুষের সাথে মিশা উচিত, মানুষের সাথে মানুষের কাছে ভোট চাওয়া উচিত। এরকম যদি আপনি বক্তব্য পাল্টা বক্তব্য দেন, এটি শুধু রাজনৈতিক মাঠ গরম থাকবে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ভোটার টানতে পারবেন না, আপনার দলে কিন্তু লোক যাবে না। আপনি জনপ্রিয় দল নাকি জনপ্রিয় দল নয়, এটি কিন্তু এটি নির্ভর করবে আপনার জনগণ বা নির্বাচনের মাধ্যমে। একটি রাজনৈতিক দল সবথেকে জনপ্রিয় বা সবথেকে কম জনপ্রিয় এটি কিন্তু জরিপ চালিয়ে অথবা মিছিল মিটিং করে এটি কিন্তু সমাধান হয় না। এটি একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। আমরা যেরকম বলি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবথেকে জনপ্রিয়, তো দুই একজন তো এটি মানতে চান না, তো আমরা তো পাল্টা যুক্তি দিচ্ছি যে কেন জনপ্রিয়। তিনি বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন তিনি ততবার ভোটে নির্বাচিত হয়েছেন, একবার তিনি কোনো পরাজিত হননি, এবং প্রতি নির্বাচনে তিনি লক্ষ লক্ষ ভোটে জয়লাভ করেছেন প্রতিপক্ষ থেকে। সুতরাং এই যে জনপ্রিয়তা, এই যে জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে নির্বাচন। সুতরাং এই জন্য আমরা বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি। তার এগেনিস্টে আপনি জানেন যে খুনি হাসিনা যিনি দেশ থেকে পালিয়েছেন, তিনি কমপক্ষে বাংলাদেশে 3 বার তিনি নির্বাচনে হেরেছেন, এবং তিনি নির্বাচনে হেরেছেন মানে সেই নির্বাচনগুলি অত্যন্ত গ্রহণযোগ্য ছিল, এমন না যে দোষারোপের নির্বাচন হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে আপনি জনপ্রিয় দল নাকি জনপ্রিয় দল না, এটি নির্ভর করে একমাত্র নির্বাচন, এবং একটি রাজনৈতিক দল এবং জনগণের সাথে সেতুবন্ধনই হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো সেতুবন্ধন তৈরি হয় না। সুতরাং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাই অনেক রাজনৈতিক সচেতন, তারা অনেক অভিজ্ঞ। আমরা মনে করছি তাদের স্ব নির্বাচনী এলাকায় যাওয়া উচিত, জনগণের নিকট কথা বলা উচিত, কিন্তু এরকম বক্তব্য পাল্টা বক্তব্য দিয়ে আদৌ কোনো কিছু রচিত হবে না বা অর্জিত হবে না বলে আমাদের মনে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির অনেকে তো তাদের এলাকায় সমাবেশ করতে যে হামলারও শিকার হয়েছে বলে তারা অভিযোগ করেছে বেশ কয়েকটি জায়গায়, এবং তারা তো আপনাদের দলের দিকেই ইঙ্গিত করেছে। না, এরকম ঘটনা দু একটি ঘটেছে, খুবই বিচ্ছিন্নভাবে। এরকমও তো হয়েছে যে
নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করেছে, দুই এক জায়গায় ঘটেছে, কিন্তু সেটি তো পুরো বাংলাদেশের চিত্র না। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কেন্দ্রে ভোট হবে, দুই একটি জায়গায় ঘটেছে, উল্টো তো ঘটেছে, তারা হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ছাত্র দলের উপর। এটি তো পুরো সামগ্রিক চিত্রকে চিত্রায়ন করে না। সুতরাং আমাদের মনে হচ্ছে তাদের স্ব জায়গায় যাওয়া উচিত, গিয়ে তাদের হচ্ছে ওয়ার্ম আপ করা উচিত যে কত লোক আদৌ তাদের চায়। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আমরা দেখিনি যে তারা ঢাকার বাইরে কোনো সমাবেশ করেছে বা তাদের সমাবেশে হাজার খানিক লোক হয়েছে, এরকম কোনো চিত্র আমি আসলে গণমাধ্যমে দেখিনি। সুতরাং এইরকম বক্তব্য, পাল্টা বক্তব্য, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আপনাকে গ্রহণযোগ্য জায়গায় যেতে হলে আপনাকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে না গিয়ে আপনি কোনোদিন জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না। আগামী দিনের জাতীয় রাজনীতিতে বিএনপি তরুণদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি তো ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং মূল দলে, মূল রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে তরুণদেরকে কতখানি স্পেস দেওয়া হবে? এখন এটি আমাদের দলের প্রতিষ্ঠা থেকে তরুণদের উপরে যে আস্থা রেখেছে আমাদের দল, বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় বলতেন তরুণরাই পরিবর্তনের হাতিয়ার, তরুণদের মাধ্যমে দেশের পরিবর্তনের অংশীদারিত্ব নিশ্চিত হয়। সুতরাং এটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এটি নিশ্চিত করেছেন। এবার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তরুণদের উপরে তিনি আস্থা রেখেছেন, এবং আস্থা রেখেছেন বলে আপনারা দেখেছেন যে এই তরুণরাই 2014, 2018, 2024-এ তাদের নিজের ভোটাধিকার প্রদান করতে পারেনি, তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে, সেই তরুণরাই তাদের নিজের জীবন দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং তরুণদের উপরে আমাদের দলের আস্থা রয়েছে। সুতরাং একটি তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তিনি এই তারুণ্য নির্ভর নেতৃত্বে আস্থা রাখেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, যেটি ফেব্রুয়ারিতে হয়তো আলাপ আলোচনা চলছে, সেখানে আমাদের দলের পক্ষে থেকে যারা নমিনেটেড হবে তারা নিশ্চয়ই তাদের একটি অংশ তারুণ্য নির্ভর থাকবে, এবং প্রবীণ, তারুণ্য, অভিজ্ঞ সব কিছু মিলিয়ে আমাদের দলের পক্ষ থেকে এরকম নমিনেটেড করা হবে, এবং আমরা এই বিষয়ে খুবই আশাবাদী। আমি যতটুকু দেখেছি যে আপনি নিজেও নোয়াখালী 4 আসন যেটি আছে সুবর্ণচর সদর আসন, সেখান থেকে নির্বাচন করতে চাচ্ছেন। এলাকার মানুষজন তরুণদেরকে কেমন গ্রহণ করছে, এবং আপনার কাছে কি মনে হয় যে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, আমরা নোয়াখালী সদর সুবর্ণচর এটি অন্যতম বাংলাদেশে অবহেলিত একটি অঞ্চল। এই অঞ্চলের দক্ষিণাঞ্চল, এটি নদীভাঙ্গা অঞ্চলের মানুষ এখানে বসবাস করে, এবং আপনি জানেন এখানে যারা গত 15 বছর ধরে যারা নেতৃত্ব দিয়েছেন অবৈধভাবে, তারা এই সদর সুবর্ণচরের আসলে কোনো মানুষ নয়, তারা পার্শ্ববর্তী অঞ্চল থেকে জোর করে এনে তাদেরকে এখানে নেতৃত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এই অঞ্চলের মাটি মানুষের প্রতি, এই অঞ্চলের মানুষের প্রতি তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো হক ছিল না, বা তাদের জন্য কিছু করে দিতে হবে এরকম কোনো অনুভবই তারা অনুভব করেনি। সুতরাং এখন গণ অভ্যুত্থান পরিবর্তনের মাইল ফলক আমরা মনে করছি, এবং আমরা এবার ঈদের পরে আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করেছি, আমরা এলাকার যারা মুরব্বী রয়েছে এলাকার মানুষের সাথে আমরা মিশার চেষ্টা করেছি, তারা এক ধরনের পরিবর্তন চাই, তারা আমাদেরকে কথা দিয়েছেন বা আমরা তাদের কথা বোঝার চেষ্টা করেছি, আমরা অনেকগুলো তাদের সাথে গেট টুগেদার করেছি, তাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আশাবাদী। এখন হচ্ছে আমাদের দল একটি বড় রাজনৈতিক সংগঠন, আপনি জানেন এখানে অতীতে অনেকে রাজনীতি করেছে বা ভবিষ্যতে করবো, আমরা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সুতরাং আমাদের দল যাকে নমিনেটেড করে আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে কাজ করব। কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে থাকে, নিশ্চয়ই আমি আমার অবস্থান থেকে আমি চাইব আমাদের সদর এবং সুবর্ণচরের মানুষদের জন্য কিছু করার, ভাগ্য উন্নয়ন করার জন্য। সেই জায়গা থেকে আমি চাইব এলাকার কাজ করার জন্য, এবং আমি দলের পক্ষেও নমিনেশন ইনশাল্লাহ চাইব। দল যদি মনে করে যে আমার জায়গা আমি কাজ করতে সক্ষম, সেটি দলের সিদ্ধান্ত, আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন যদি নিয়মিতভাবে হয় তাহলে তো আপনাদেরকে নিয়মিত ছাত্রের দিকেই ফিরতে হবে, এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। সেখানে আপনাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটি বেশি গুরুত্ব দিবেন? না, সেটি তো অবশ্যই, আপনি এটি খুবই প্রাসঙ্গিক। আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা ইতিমধ্যে আমাদের
যে 1600 কমিটি আমরা গঠন করেছি সেটি নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন খুবই কাছাকাছি সময় হবে আমরা সেগুলোর বিষয়ে আমরা কারা প্রার্থী হতে পারবেন বা কারা সবচেয়ে গ্রহণযোগ্য হবেন শিক্ষার্থীদের নিকট সেই বিষয়গুলো আমরা কিন্তু ইতিমধ্যে যাচাই বাছাই করে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাংগঠনিক ইউনিটগুলো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটিগুলো সেগুলো নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে হতে হবে যেহেতু ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি একদম প্রাসঙ্গিক বা এটি এই বছর হবে বা তার পরের বছরও এটি নিয়মতান্ত্রিকভাবে হবে সুতরাং আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে একটি ইতিবাচক ফলাফল করবে এবং আমাদের নেতৃত্বের যে জায়গাগুলো সেগুলো একদম নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে হবে বলে আমরা মনে করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে